আজকে শুনবেন পাঁচকড়িদের লেখা ছদ্মবেশী। এই গল্পটি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার শুনেছেন 18ই ডিসেম্বর 2024 সালে। পিছন দিক থেকে তাকে চেপে ধরলাম। পালাবার চেষ্টায় তিনি বল প্রয়োগ করতে শুরু করলেন। তার সেই চেষ্টা বৃথা হলো। মাটির ওপর লুটিয়ে পড়ে মানিকজি উচ্চ কণ্ঠে চিৎকার করে উঠলেন। নমস্কার, গল্প.in এর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প শ্রী পাঁচকড়িদের লেখা ছদ্মবেশী। পাঁচকড়ি দে জন্মগ্রহণ করেন 1873 খ্রিস্টাব্দে। সেই সময় তিনি মূলত মৌলিক গোয়েন্দা গল্পের সৃষ্টিকর্তা। তার লেখা বিখ্যাত কিছু গল্প এবং উপন্যাস হল হত্যাকারীকে, মায়াবী, নীল বসনা সুন্দরী প্রভৃতি। আজকের গল্প পাঠে রয়েছি আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প ছদ্মবেশী। শালসতী দ্বীপের বেন্দরাতে আরব সমুদ্রের পাশেই পাহাড়ের ওপর একখানা সুন্দর বাড়িতে মানিকজি পয়ঞ্জি নামে এক পার্সি যুবক সপরিবারে বাস করতেন। তার সেই সুন্দর গৃহখানিতে তার গৃহলক্ষ্মী মিরিয়াম বাইও বড়ই সুন্দর ছিলেন। যে বাড়িখানির কথা বলছি তার পশ্চিম প্রান্তে তরঙ্গোচ্ছ্বাসিত ফেনীল আরব সাগর দিগন্ত বিস্তৃত এবং উত্তর ও পূর্বে তাল ও নারকেল বৃক্ষশ্রেণীর অপূর্ব শোভা। এই সকল প্রাকৃতিক দৃশ্য ও সৌন্দর্যের মধ্যে বাড়িখানাকে আরও সুন্দর দেখাত। এই বাড়িখানা 3 বছর পূর্বেই মিরিয়ামের পিতৃগৃহ ছিল। প্রতিদিন দুপুরে এই নবদম্পতি তাদের বাড়ির পশ্চিম দিককার বারান্দায় বসে প্রচুর কৌতুক হাস্যের সঙ্গে পরম প্রসন্ন মনে দিগন্ত প্রসারিত আরব সমুদ্রের বক্ষে বিচিত্র তরঙ্গলীলা দেখতেন। কখনো উভয়ে দৃষ্টি সীমান্ত রেখায়, যেখানে সুনীল সমুদ্রের সঙ্গে নীল আকাশ অগাধ সৌন্দর্য ঢেলে মৃদু মধুর চুম্বনে পরস্পর প্রেমালিঙ্গন পাশে বদ্ধ, সেই দিকে অনিমেষ লোচনে তাকিয়ে থাকতেন। তারপর সূর্য আকাশবক্ষ বয়ে খেলা শেষে পরপারের দিগন্ত বেলায় সেই বিহব্বল মিলনের মধ্য ঢেলে পড়লে কনক লাবণ্যে যখন নিখিল বিশ্ব ভরে উঠত এবং সমুদ্রের চঞ্চল বক্ষে আর তটে সেই কোমল পেলব স্বর্ণছায়া স্বর্ণাস্তরণের মতো প্রসারিত হয়ে পড়লে তটাহত তরঙ্গ বারংবার তার ওপর যখন আছড়িয়ে গড়িয়ে অগাধ জলরাশিতে লীন হয়ে যেত, তখনকার সেই মনোহর মহান দৃশ্য এই নবদম্পতির ঐকান্তিক মনোযোগ আকর্ষণ করত। তারপর যখন পশ্চিম আকাশের বর্ণবিচিত্র সেই কোমলোজ্জ্বল হেমদীপ্তির ওপর মলিন বসনা সন্ধ্যা ধীরে ধীরে তার ধূসর যবনিকা টেনে দিত, তখনও আবার সেই দম্পতি স্বপ্নাবিষ্টের মতো সেই দিকেই চেয়ে থাকতেন। বারান্দার সামনের পথের মাঝে পথিকেরা চলতে চলতে সাগ্রহ ভরে সেই দম্পতির যুগল মিলন দেখে চোখের সার্থকতা সম্পাদন করত এবং মনে করত এই রকম মিলনই সকলের একান্ত প্রার্থনীয়। এমনকি তদুভয়ের এই প্রণয়ের গভীরতা সম্বন্ধে প্রতিবেশীরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র গল্প ও ছড়া রচনা না করে ক্ষান্ত থাকতে পারত না। প্রণয় প্রসঙ্গে কোথাও কোনো রকম অভাব লক্ষ্য করলে প্রতিবেশীরা স্ত্রী পুরুষে সর্বাগ্রে মানিকজি ও মিরিয়ামের তুলনা দিত। এমন সুখের সংসারে একদিন বিধাতার চক্রে আগুন লেগে গেল এবং আগুনটা কোন দিক থেকে লাগলো সেটাই দেখবার ভার আমার ওপর পড়েছিল। একদিন সকালে অত্যন্ত বিস্ময়ের সঙ্গে শুনলাম সুন্দরী মিরিয়াম বাই খুন হয়েছে। সংবাদ পাওয়া মাত্রই আমি দেরি না করে বেন্দরাতে মানিকজির বাড়িতে উপস্থিত হলাম। তখন বেলা 10টা। শোয়ার ঘরে মিরিয়াম বাই নিহত হয়েছেন। দেখলাম তার রক্তাক্ত মৃতদেহ তখনও মাটির ওপর পড়ে রক্তে ভেসে যাচ্ছে। ছুরির আঘাতে বক্ষস্থল দ্বিধা বিদীর্ণ হয়েছে আর সেই ক্ষত স্থানে জমেছে
চাপ চাপ রক্ত এবং খুলে রাখা ঘন চুল লুটোপুটি খাচ্ছে সেই রক্তের মধ্যে। অনিন্দ সুন্দরী মিরিয়ামের সেই পরিপূর্ণ বিমল সৌন্দর্য রক্ত বিভীষিকায় এমন আচ্ছন্ন করেছে যে দ্বিতীয়বার সেদিকে চাইতে ইচ্ছে করে না। আমার পৌঁছানোর কিছুক্ষণ পরেই লাশ সেখান থেকে চালান দেওয়া হলো। ঘরটিকে ভালো করে দেখলাম এবং দেখার পর বুঝতে পারলাম হত্যাকারী সহজে মিরিয়াম বাইকে খুন করতে পারেনি। এর জন্য তাকে সাধ্যানুসারে বল প্রয়োগ করতে হয়েছিল এবং শিকার ও শিকারী উভয়ের মধ্যে একটা ক্ষুদ্র যুদ্ধও সংঘটিত হয়েছিল। নয়তো ঘরের জিনিসপত্র এইভাবে তছরূপ হওয়ার কারণ কি? বিছানার চাদরটার অর্ধেক অংশ মাটির ওপর লুটোপুটি খাচ্ছে। একখানা সোফা ও দুইখানা চেয়ার একেবারে উল্টে পড়েছে এবং 2-3খানা ছবি ঘরের দেওয়াল ছেড়ে পড়ে গেছে নিচে। এই সকলের মধ্যে একটা জিনিস কোনো কারণে আমার বড় মনোযোগ আকর্ষণ করলো। সেটি একটি পাথরের ছোট্ট পুতুল ঠিক মৃতদেহের পাশেই পড়েছিল। আমি সেটাকে যত্ন সহকারে নিজের পকেটে পুরলাম। যা দেখলাম তাতে স্পষ্টই বোঝা গেল যে মিরিয়াম বাই খুনির ছুরির আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু করেও শেষ অবধি নিষ্কৃতি লাভ করতে পারেননি। একান্ত অসহায় অবস্থায় তাকে অকালে জীবনলীলা সম্বরণ করতে হয়েছে। প্রথমে আমি এই খুনটার কারণ কিছুই খুঁজে পেলাম না। মিরিয়াম বাই নিজের সারল্যে, সৌন্দর্যে ও মিষ্ট বাক্যে সেখানকার পরিচিতদের বড্ড বেশি আকর্ষণ করেছিলেন। সকলেই তাকে ভালোবাসত, এমনকি একজনও তার শত্রু ছিল না। এরম অবস্থায় এমন একটা হত্যাকাণ্ড ঘটে যাবে এটা সকলের পক্ষে কল্পনা করাও মুশকিল ছিল। ক্রমে স্বাভিনিবেশ অনুসন্ধানে জানতে পারলাম ঘরের দক্ষিণ দিকে একটা দেরাজ ছিল। সেই দেরাজের 2-3টি ড্রয়ারের চাবি ভাঙা এবং তার ভেতরকার জিনিসগুলি সব বিশৃঙ্খলভাবে বিক্ষিপ্ত হয়ে রয়েছে। আমি তখনই মানিকজিকে সে সংবাদ দিলাম। তিনি দেখে শুনে বললেন তার 2000 টাকা সেখান থেকে চুরি হয়েছে। তার মুখে 2000 টাকা অন্তর্ধানের কথা শুনে বুঝতে পারলাম এই চুরি খুনের একমাত্র কারণ। চোর চুরির মতলবে গৃহে প্রবেশ করলে মিরিয়াম বাই তার উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন। অগত্যা চোর তাকে খুন করে নিজের কার্য সাধন করে সেখান থেকে পালিয়েছে। আরো ভেবে দেখলাম চোরটা ঘর সন্ধানী, তার মানে এদের পরিচিতই হবে। এদের ঘর সংসারের সকল সংবাদই সে রাখে। সে আগের থেকেই সন্ধান রেখেছিল যে মানিকজিকে কোনো কারণে শহরে যেতে হবে, রাত্রে বাড়ি ফিরবেন না এবং দাস দাসী দুজনেও সেদিন কারোর বাড়িতে বিবাহের নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন, ফিরতে অনেক দেরি হবে। এই সমস্ত খবর জেনে চোর যথাক্রমে ঘরে প্রবেশ করে ঘটনাক্রমে হত্যাকারীতে পরিণত হয়ে পালিয়ে গিয়েছে। শেষ রাতে প্রথমে সেই ভৃত্য ও পরিচারিকা দুজনে বাড়ি ফিরে আসে। তারাই প্রথম এই খুনের কথা জানতে পারলে গোলমাল শুরু করে। সকাল সকাল মানিকজি শহর থেকে ফিরে এসে দেখেন তার ঘরের প্রাঙ্গণে লোকে লোকারণ্য, আর পুলিশ এসে বাড়িটা ঘিরে রেখেছে। ভৃত্য ও পরিচারিকা চিৎকার করে কাঁদছেন এবং তার প্রিয়তমা স্ত্রী মিরিয়াম বাই আর এ জগতে নেই। আমি প্রথমে ভৃত্য ও পরিচারিকাকে এই খুন সম্বন্ধে একে একে অনেক প্রশ্ন করলাম, বিশেষ কোনো তথ্য জানতে পারলাম না। তাদের মুখে এমন কিছুই শুনলাম না যাতে সেই খুনি আসামিকে গ্রেপ্তার করার কোনো রকম সুগম পন্থা আবিষ্কার করতে পারি। ভৃত্য বলল কাল সন্ধ্যার পূর্বে সে বাড়ি ত্যাগ করে, আবার সেই রাতেই বাড়ি ফিরে আসে। তার সঙ্গে পরিচারিকাও এসেছিল। প্রথমে সে সময় বাড়ির পিছনের দরজা খোলা দেখে সে বিস্মিত হয়। তখনই সে পরিচারিকাকে সঙ্গে নিয়ে গৃহকর্ত্রীকে এর কারণ জিজ্ঞাসা করতে উপরতলে যায়। সেখানে গিয়ে দেখে গৃহকর্ত্রীর শোয়ার ঘরের দরজা খোলা। সেই উন্মুক্ত দরজার পাশে তার মনিব পত্নীর রক্তাক্ত দেহ পতিত। তখনই সে স্থানীয় পুলিশে খবর দেয়।
তার মনিব ও মনিব পত্নীর মধ্যে যথেষ্ট প্রণয় ছিল, তাহাদের প্রতি কারো কোনো শত্রুতা ছিল না। পরিচারিকা যা বলল তা ভৃত্যেরই জবাববন্দির পুনরাবৃত্তি মাত্র। নতুন কথা কিছুই জানতে পারলাম না। আর হতভাগ্য মানিকজি, হায় হায়, তাকে তখন যেরূপ শোকাকুল দেখলাম, তাতে তাকে তখন কোনো কথা জিজ্ঞাসা করতে আমার সাহস হলো না। এরকম অবস্থায় তিনি যে আমার প্রশ্নের যথোপযুক্ত উত্তর করতে পারবেন এরূপ আশা করাও ঠিক হতো না। তথাপি কয়েকটা কথা তাকে জিজ্ঞাসা না করলেই নয়। আমি তাকে আমার অভিপ্রায় জ্ঞাপন করে ভৃত্যের দ্বারা সংবাদ পাঠালাম। আমি তখন তার শয়নকক্ষেই, যেখানে মিরিয়ান বায়ের মৃতদেহ ছিল, সেখানেই বসেছিলাম। তিনি আসলে আমি তার শোকে যথেষ্ট সহানুভূতি প্রকাশ করে সান্ত্বনা বাক্য প্রয়োগ করতে লাগলাম। তারই মধ্যে তাকে একটু প্রাকৃতিস্থ হতে দেখলে যতদূর সম্ভব বিনীতভাবে জিজ্ঞাসা করলাম, আপনি এই দারুণ দুর্ঘটনা সম্বন্ধে কোনো কথা আমাকে বলতে পারেন কি? যা ব্যাপার দেখছেন তাতে আপনার কি মনে হচ্ছে? মানিকজি বললেন, এ ঘরে নয়, এখানে এখানে আমি কিছুতেই তিষ্ঠতে পারছি না। অন্য ঘরে চলুন, অন্য ঘরে চলুন। বলতে বলতে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়লেন। আমরা দুজনেই অন্য একটা ঘরে গিয়ে বসলাম। মানিকজি বললেন, কিছুই তো বুঝতে পারছি না, সব কিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। অগ্নিদেব করুন, যেন যেন তাই হয়, তাই হয়। এই বলে তিনি নিতান্ত ব্যাকুলভাবে দুই হাতে দুই চোখ আবৃত্ত করলেন। আমি বললাম, আপনি যদি এখন অধীর হয়ে পড়েন তাহলে সকল দিকই নষ্ট হয়ে যাবে। এখন আপনার কর্তব্য কি তা অবশ্যই আপনি জানেন। মানিকজি বললেন, জানি, হত্যাকারী যথোপযুক্ত দণ্ড বিধান করা, কিন্তু কিন্তু আজ যাকে হারালাম তাকে কি আর এই জীবনে খুঁজে পাবো? কাল রাতে আমাকে শহরে যেতে হবে। সেখানে আমার এক বন্ধুর বাড়িতে অভিনয় দর্শনের নিমন্ত্রণ ছিল। সন্ধ্যার পর আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। আমি যে রাতে বাড়িতে ফিরতে পারবো না, যাওয়ার সময় সে কথা আমার স্ত্রীকে আমি বলেই যাই। সেই দেখায় আমার শেষ দেখা। বলতে বলতে মানিকজির কণ্ঠরোধ হলো। একান্ত হতাশভাবে দুই হাতে মুখ ঢেকে বালকের মতো কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে জড়ানো কণ্ঠে তিনি বললেন, যা ব্যাপার দেখছেন তাতে তাতে আপনি আপনি কি অনুমান করেন? আমি বললাম, হ্যাঁ, যা দেখছি তাতে আমার বিশ্বাস চুরি। হঠাৎ বাধা দিয়ে উত্তেজিতভাবে মানিকজি বললেন, চুরি? চুরি যে প্রধান উদ্দেশ্য, তার আর সন্দেহ কি? কাল দেরাজের ভেতর আমার 2000 টাকা মজুদ ছিল। সম্পূর্ণটাই কি নোট ছিল? হ্যাঁ হ্যাঁ, 20খানা 100 টাকার নোট ছিল। সেই নোটগুলি যে চুরি গিয়েছে তা আপনি বেশ বুঝতে পারছেন। যখন দেরাজটাকে এইভাবে ভগ্নাবস্থায় পড়ে থাকতে দেখছি, অথচ 2000 টাকার কোনো সন্ধানই পাওয়া যায়নি, তখন চুরি ছাড়া আর কি বা মনে হতে পারে? আপনি যে 2000 টাকার নোট এই দেরাজের ভেতর রেখেছিলেন সেটা কি আর কেউ জানতো? কেউ জানতো না, কেবল আমার স্ত্রী জানতেন। আর আর বলতে বলতে হঠাৎ মাঝপথে থেমে গেলেন। একটু পরেই চোখ আর ললাট কুঞ্চিত করে একান্ত চিন্তিতভাবে বলে উঠলেন, না না না, তা তো একেবারেই অসম্ভব। এ হতেই পারে না। কি অসম্ভব?
আপনি কোনো কথা আমার কাছে গোপন করবেন না। ওই সকল ব্যাপারে অনেক সম্ভব অসম্ভবে আর অনেক অসম্ভব সম্ভবে পরিণত হয়। আপনি সকল কথা আমাকে খুলে বলুন। আপনার যা কর্তব্য তা কি আমাকে বারবার স্মরণ করিয়ে দিতে হবে? পরে বলছি, আগে আমি জানতে চাই আপনি কিরকম সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমি বিরক্তভাবে বললাম, আপনি যা বলছেন তা মিক্স পেনি ডিটেকটিভ স্টোরিতে বেশ মানায়। এমন কোনো ডিটেকটিভ দেখিনি যিনি এমন একটা খুনের কেসে এত অল্প সময়ের মধ্যে একটা কোনো অভ্রান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেন। তবে যেরূপ দেখছি তাতে বেশ বুঝতে পারা যায় যে খুন করেছে সে নিশ্চয়ই এই দুটি সংবাদ আগের থেকেই জানত, যে কাল রাতে আপনার স্ত্রী একাকিনী থাকবেন আর আপনার ওই দেরাজের মধ্যে সেই 2000 টাকা মজুদ আছে। আপনি কি আর কারোর কাছে এ সম্বন্ধে কোনো কথা বলেননি? আমার এই প্রশ্নে এবার মানিকজিকে আরও চিন্তিত দেখালো। অবশেষে ঘরের চারিদিকে একবার শূন্য দৃষ্টি সঞ্চালন করে তিনি বললেন, একজন নির্দোষ ভদ্রলোককে এই বিপদের মধ্যে টেনে আনাটা আমি ঠিক যুক্তিযুক্ত বোধ করি না। একজনের সঙ্গে আমি কোনো কারণে এ কথা বলেছিলাম, কিন্তু তিনি আমার একজন পরম বন্ধু। তার নাম পালনজি পেস্টনজি। আমি জিজ্ঞাসা করলাম, আপনি পালনজিকে কথা বলেছিলেন কেন? বলার কারণ আছে। কাল সন্ধ্যের পর শহরে যাওয়ার জন্য আমি বেন্দোরা স্টেশনে ট্রেনের অপেক্ষা করছিলাম। সেই সময় সেইখানে পালনজির সঙ্গে আমার দেখা হয়। আমাকে দেখেই তিনি বললেন আমার সঙ্গে দেখা করার জন্য তিনি আমার বাড়িতেই নাকি যাচ্ছেন। ঘটনাক্রমে স্টেশনে দেখা হয়ে গিয়েছে। আমি তাকে সে সময় বড়ই উদ্বিগ্ন দেখলাম। তিনি ব্যগ্রভাবে আমার কাছে 500 টাকা ধার চাইলেন। সেই রাতে আমি তাকে অপেক্ষা করতে বললাম। বাড়িতে আমার দেরাজে যে 2000 টাকা মজুদ আছে, তাই আমি তাকে অনায়াসে 500 টাকা ধার দিতে পারি। কিন্তু তিনি তা শুনলেন না। টাকার জন্য বড়ই পিড়াপিড়ি করতে লাগলেন। স্টেশন থেকে আমার বাড়ি 1 ক্রোশের কম না। টাকার জন্য তখন বাড়ি ফিরে যেতে হলে এদিকে আমার বিলম্ব হয়ে যাবে। তাও আমি তাকে বুঝিয়ে বললাম। তাতে তিনি বললেন তিনি আমার চিঠি নিয়ে নিজেই আমার বাড়িতে যাবেন। তাতেও তাকে নিরাশ হতে হলো। আমি তাকে বললাম তিনি তখন আমার বাড়িতে গেলেও যে টাকা পাবেন না, কারণ বাড়িতে তো কেউই নেই। তিনি বললেন, কেন, আপনার স্ত্রী তো বাড়িতে আছেন। আমি রাত্রে বাড়ি ফিরতে পারবো না। শুনে আমার স্ত্রী কাল রাতে তার কোনো এক সখীর বাড়ি যাবেন, এটাই আমাকে বলেছিলেন। তাতে আমি মনে করেছিলাম আমার চিঠি নিয়ে গেলেও তার টাকা পাওয়ার সম্ভাবনা নেই। ইস 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 ইস, হায় 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 হায়, রাত্রে যদি আমার স্ত্রী সেখানে যেতেন তাহলে তাহলে আজ আর আমার এমন সর্বনাশ হতো না। কে বলে এই 2000 টাকা আর যদি চুরি যেত আমি বিশেষ ক্ষতিবোধ করতাম না, কিন্তু আমি বললাম, উতলা হবেন না, এখন শোক প্রকাশের সময় নয়। আপনার কথা শুনে পালনজি কি বললেন? মানিকজি বললেন, আমার কথায় তিনি দুঃখ প্রকাশ করে আমার বন্ধুত্বের ওপর বারংবার দোষারোপ করতে লাগলেন। যাওয়ার সময় বলে গেলেন আজ রাত্রের মধ্যে যেভাবেই হোক তাকে 500 টাকা সংগ্রহ করতেই হবে। তা বললেও টাকার জন্য যে তিনি এমন একটা ভয়ানক কাজ করবে এ বিশ্বাস আমার আদেও হয় না। না 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 না, এ সম্ভব নয়। আমি বললাম, কেন সম্ভব নয় কেন? আপনি তাকে বলেছিলেন বাড়িতে টাকা আছে, বাড়ি অরক্ষিত, অথচ তার অর্থাভাব বড়ই প্রবল। এরকম অবস্থায় টাকা সংগ্রহের এমন একটা সুযোগ ত্যাগ না করাই তার পক্ষে খুব একটা অসম্ভব নয়। একটু ভেবে দেখলে বেশ বুঝতে পারা যায় তিনি পিছনের দরজা দিয়ে আপনার বাড়িতে ঢুকেছিলেন। তারপর তিনি সোজা আপনার শোয়ার ঘরের ভেতরে গিয়ে ঢুকলে আপনার স্ত্রী জেগে উঠেছিলেন। তখন
অন্য উপায় না পেয়ে পালনজি আপনার স্ত্রীকে খুন করে 2000 টাকা নিয়ে সেখান থেকে সরে পড়েছেন। কথাটা বড়ই ভয়ানক বই কি। মানিকজি বললেন, আপনি কি পালনজিকেই দোষী স্থির করতে চান? আমি বললাম, না না, এত শীঘ্রই কাউকে দোষী স্থির করা বা ফাঁসি কাঠের দিকে টেনে নিয়ে যাওয়া এ আমার অভ্যেস নয়। এ সকল সামান্য প্রমাণের ওপর নির্ভর করে দোষী স্থির করা অর্বাচীনের কাজ। দেখুন মহাশয়, আরও একটা কথা হচ্ছে, যদি তিনি আপনার স্ত্রীকে খুন করে নোটগুলো নিয়ে গিয়ে থাকেন, আজই হোক আর 10 দিন পরেই হোক, ওই নোট তাকে ভাঙানোর জন্য বার করতেই হবে। সেই নোটের নম্বরগুলি এখন দরকার হবে। তাড়াতাড়ি পকেট থেকে একটা নোটবুক বার করে তিনি বললেন, হ্যাঁ, বেশি টাকা তুললে আমি নোটের নম্বর টুকেই রাখি। বলে সেই নোটবুকটার যে পৃষ্ঠায় নোটের নম্বরগুলি লেখা ছিল সেই পৃষ্ঠাটি খুলে আমার সামনে ধরলেন। আমার নিজের নোটবুক বের করে সেই নম্বরগুলি আমি লিখে নিলাম। মানিকজি বললেন, আপনি কি পালনজিকে কি সন্দেহ করছেন? আমি নম্বর লেখা শেষ করে বললাম, সে কথা আমি এখন ঠিক করে বলতে পারি না। পালনজির গত রাতের গতিবিধি সম্বন্ধে সকল তথ্য আমাকে আগে সংগ্রহ করতে হবে। মানিকজি বললেন, সে সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না। কাল রাত্রে 8টার পর আমার সঙ্গে সেই যা স্টেশনে একবার দেখা হয়েছিল, তারপর তিনি চলে গেলেন। কোথায় যাবেন, কি করবেন, সে সম্বন্ধে তিনি কোনো কথাই আমাকে বললেন না। আমি বললাম, আপনি পালনজির ঠিকানাটা আমাকে বলুন, আর তার আকৃতি কেমন, বয়স কত? বয়স 30-এর আশেপাশেই হবে। মুখাকৃতি বড়ই সুন্দর, মাথায় কোঁকড়ানো চুল, চোখে সর্বদা চশমা রাখেন, আকারটা বেশ দীর্ঘ। এই বেন্দোরার উত্তর প্রান্তেই তিনি বাস করেন। আমার নিজের নোটবুকে সব কিছু লিখে নিলাম এবং অন্যান্য দু একটি কথার পর বিদায় নিয়ে উঠে পড়লাম। ঘরের বাইরে এসে সেই পাথরের পুতুলটার কথা মনে পড়ে গেল। আমি পুনরায় ঘরের মধ্যে প্রবেশ করে মানিকজিকে বললাম, শুনুন না, একটা জিনিস ভুলে গেছিলাম, কথায় কথায় সে কথাটা আপনাকে জিজ্ঞাসা করা হয়নি। দেখুন না, এই পুতুলটা কি আপনাদেরই? বলে সেই পাথরের পুতুলটা পকেট থেকে বার করে তাকে দেখালাম। না, কই, আমি তো এর আগে এটা কখনোই দেখিনি। বলে মানিকজি পুতুলটা আমার হাত থেকে নিয়ে তখনই সেটা মাটিতে ফেলে দিলেন। বললেন, হ্যাঁ, কি এতে তো রক্ত লেগে রয়েছে। আমি পুতুলটা কুড়িয়ে নিয়ে বললাম, হ্যাঁ, আপনার স্ত্রীরই রক্ত। এই পুতুল যদি আপনার না হয় তবে নিশ্চয়ই সেই হত্যাকারী। আমি আপনার স্ত্রীর মৃতদেহের পাশেই এটা পড়ে থাকতে দেখি। যখন ওই খুনি ঝুঁকে পড়ে আপনার স্ত্রীকে খুন করছিল, খুব সম্ভবত তখনই তার বুক পকেট থেকে অজ্ঞাতসারে এটা পড়ে গিয়েছে। পুতুলটার গায়ে খানিকটা রক্তও লেগে রয়েছে। হত্যাকারীর তখন মাথার ঠিক ছিল না থাকারই কথা, নয়তো সে কখনোই খুনের এমন একটা বিশিষ্ট সূত্র পেছনে ফেলে যেত না। হ্যাঁ, যাই হোক, আমার মনে হয় এই নির্জীব পাথরের পুতুলটা যথাসময়ে সেই পাপিষ্ঠ হত্যাকারীকে একদিন ফাঁসির সুকঠিন রজ্জুতে লম্বমান করিয়ে দেবে। মানিকজি বললেন, তাই প্রার্থনীয়, কিন্তু আমার বিশেষ অনুরোধ, যতক্ষণ না আপনি পালনজিকে ঠিক দোষী বলে সাব্যস্ত করতে পারছেন, ততক্ষণ যেন তাকে এই হত্যা অপরাধে কোনো বিপদে ফেলা না হয়। অনর্থক এমন একটা বদনামের ভাগী হয়ে কোনো ভদ্র ব্যক্তির জীবন কলঙ্কিত হয়, এমন ইচ্ছা আমার নয়। না, সেই ইচ্ছে আমারও নেই। দু একটা সামান্য অবস্থাগত প্রমাণের ওপর নির্ভর করে সহসা কাউকে বিপদে ফেলা ঠিক নয়। বলে আমি উঠে পড়লাম এবং মানিকজির কাছ থেকে তখনকার মতো বিদায় নিলাম। আমি মানিকজির কাছে যেরকম শুনলাম তাতে পালনজির ওপরেই সমস্ত সন্দেহটা বদ্ধমূল হলো। কাল রাত্রে দেরাজের মধ্যে 2000 টাকা রেখেছেন এবং বাড়ি অরক্ষিত অবস্থায় পড়ে আছে, এ কথা মানিকজি কেবল পালনজিকেই বলেছিলেন। অথচ সেই রাত্রের মধ্যেই পালনজির টাকা চাই। রাতের মধ্যে যেভাবেই হোক তাকে 500 টাকা সংগ্রহ করতেই হবে, এ কথা পালনজি নিজে মানিকজিকে বলেছেন। অভাবে স্বভাবও নষ্ট হয়। এরকম অবস্থাতে অবশেষে অন্য উপায় না পেয়ে পালনজিকে
চৌর্যবৃত্তি অবলম্বন করতে হয়েছিল। সেই সময় মিরিয়াম বাই তার উদ্দেশ্য সাধনের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। হতভাগ্য পালনজি একটি ক্ষুদ্র অপরাধ গোপন করার জন্য অথবা সাধন করার জন্য বাধ্য হয়ে একটা বড় অপরাধ করে ফেললেন। এটাই সহজে সকলের মনে আগে উদয় হয়। মানিকজিরও যে না হয়েছে তা নয়, অথচ মানিকজির তার ওপর অগাধ বিশ্বাস। তিনি তো পালনজির কথা আমার কাছে একেবারে চেপে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রথমে। আমি পিড়াপিড়ি করে না ধরলে হয়তো তা তিনি বলতেনও না। আপাতত যাতে এই হত্যাকাণ্ডের ভেতরের কোনো কথা কোনো সংবাদপত্রে বার না হয় সেদিকে বিশেষ মনোযোগ রাখা যুক্তিযুক্ত বোধ করলাম। সম্পাদকগণ এই সকল কাহিনীতে অতিরিক্ত মাল মশলা দিয়ে সেটার আসল ঘটনাটার 12টা বাজিয়ে সেটাকে পাবলিশ করবে, আর এই কারণে পলাতক আসামিগণ তাতে পালানোর আরও পথ খুঁজে বার করার সময় পেয়ে যায় এবং সে আরও সতর্ক হয়ে যায়। পাথরের পুতুলটাও আমার একটা বড় চিন্তার বিষয় হলো। অজ্ঞাত সারে হত্যাকারীর বুক পকেট থেকে যে পাথরের পুতুলটা পড়ে গিয়েছে এটা নিশ্চয়। এই ধরনের পুতুল আমাদের এখানে বড় একটা দেখতে পাওয়া যায় না, সিলনেই পাওয়া যায়। হয় হত্যাকারী কাল সিলন থেকে কোনো জাহাজে এখানে এসে পৌঁছেছিল, অথবা সিলন থেকে প্রত্যাগত কোনো বন্ধুর কাছ থেকে তিনি এটা পেয়েছিলেন। যে কোনো প্রকারেই হোক কাল এই পুতুলটা তার হস্তগত হয়েছিল, নয়তো অকারণেই সে আধশের ওজনের এত বড় একটা পাথরের পুতুল বুক পকেটে বয়ে নিয়ে ঘুরে বেড়াতো না। এটা কখনোই সম্ভব নয়। যাই হোক, একবার বেন্দোরায় গিয়ে এর সন্ধান করতে হবে। এছাড়াও হত্যাকারীকে সন্ধান করার আর একটা সূত্র রয়েছে, মানিকজির সেই অপহৃত নোটগুলো। ভেবে দেখলাম আগে নোটগুলিরই সন্ধান নেওয়া ঠিক হবে। হত্যাকারীর লক্ষ্যে উদ্যত আমার এই 2টি তীরের 2টিই যে ব্যর্থ যাবে এরূপ আমি মনে করি না। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নোটগুলির সন্ধানে পুনরায় বেলা 2টোর পর বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য সফল হলো বেলা 3টের পর যখন সংবাদ পেলাম সেদিনই বেলা 10টার সময় মানিকজির অপহৃত 20খানি নোটের 5খানি নোট একটি ব্যাংকে জমা পড়েছে। কি আশ্চর্য! হত্যাকারী লোকটা কি এতই কাঁচা? একটা বালকের যে বুদ্ধিটুকু থাকা সম্ভব সেটুকুও কি তার মস্তিষ্কে নেই? তারপর যখন আমি জানতে পারলাম সেই 5খানা নোট সেখানকার একজন প্রতিষ্ঠাপত্র ব্যবহারজীবী জমা দিয়েছেন, তখন নোটগুলি পেয়ে আমার যতটা আনন্দিত হওয়া উচিত আমাকে তার 10 গুণ বিস্মিত হতে হলো। এমন একটা খুনের মামলায় তার মতো একজন সম্ভ্রান্ত ব্যক্তি কি সংশক্তি থাকতে পারে কিছুই ভেবে পেলাম না। তার নাম দাদাভাই নবরোজি। বোম্বে শহরে দাদাভাই নবরোজির মান সম্ভ্রম খুব। সাক্ষাৎ সম্বন্ধে তার সঙ্গে আমার পরিচয় না থাকলেও তার নাম ও তার গুণগান আমার অজানা ছিল না। আমি বেলা 5টার পর তার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলাম। তিনি আমাকে অভ্যর্থনা করে তার ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালেন। আমি হত্যা সম্বন্ধে কোনো কথা উল্লেখ না করে সেই 5খানা নোটের কথাই আগে জিজ্ঞাসা করলাম। আমার মুখে নোটের কথা শুনে তিনি কোনো রকম চাঞ্চল্য প্রকাশ করলেন না। বললেন, আমি যে 5খানা নোট ব্যাংকে জমা দিয়েছি তাতে কোনো গোল থাকতে পারে এমন আমার মনে হয় না। আমি বললাম, আপনি যা বোধ করছেন ঠিক ব্যাপারটা তা নয়। নোটগুলির ভেতর একটা বিশেষ গোলযোগ আছে, নয়তো এমন অসময়ে আমি আপনার বিরক্ত করতে আসতাম না। দাঁড়ান, দেখছি বলে তিনি টেবিলের উপরে রাখা কলিং বেলে 3 বার আঘাত করলেন। তৎক্ষণাৎ একজন ভৃত্য তার সামনে এসে উপস্থিত হলো। তিনি ভৃত্যকে বললেন, এই ফার্মজিকে এখানে একবার আসতে বলো দেখি। ভৃত্য চলে গেল। দাদাভাই আমাকে বললেন, তাই তো ফার্মজি আবার আমাকে বিপদে ফেললো দেখছি। মনে করেছিলাম কথাটা চেপে যাব, অনেকদিন থেকে লোকটা আমার কাছে রয়েছে, তাই একটা মায়া পড়ে গিয়েছে, কিন্তু আর সহ্য করা যায় না। যাই হোক, কথাটা আপনি আর কাউকে বলবেন না কিন্তু। আমি বললাম,
কথাটা না শুনলে তা আমি এখন কিভাবে বলবো, তবে যদি আবশ্যক না হয় তাই হবে। আমি একজন ডিটেকটিভ, কেবল কৌতূহল চরিতার্থ করার জন্য আমি আপনার কাছে আসিনি। কার্যোদ্ধার করার জন্য যা কিছু আবশ্যক তা আমাকে বাধ্য হয়ে করতেই হবে। তিনি বলতে যাচ্ছিলেন এমন সময় দরজা ঠেলে একটা যুবক সেই ঘরে ধীরে ধীরে প্রবেশ করল। যুবকটি দেখতে যেমন দীর্ঘ, তেমনি মুখমণ্ডলে সংকোচ ও উদ্বেগের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। তারই নাম ফামজি। একবার সংকুচিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে দাদাভাই নবরাজির মুখের দিকে চেয়ে রইল। দাদাভাই বললেন, দেখো ভামজি, ইনি একজন পুলিশ কর্মচারী। তুমি আজ সকালে আমাকে যে 5 খানা নোট দিয়েছো, ইনি বলছেন সেই নোটগুলির ভেতরে নাকি গন্ডগোল রয়েছে। ফামজি একটু ইতস্তত করে জড়ানো কণ্ঠে বলল, না না, মিথ্যে কথা, কোনো গোল নেই। বলতে বলতে ফামজির আরক্ত মুখমণ্ডল আবার মলিন হয়ে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই নোটগুলি আপনি কোথায় পেয়েছিলেন? ফামজি বলল, আমার বোন আমাকে দিয়েছেন। কখন দিয়েছেন? আজ সকালে। কতগুলি নোট পেয়েছেন? আপনার বোনের কাছ থেকে কোনো প্রয়োজনে আপনি 500 টাকা নিয়েছিলেন? ফামজি কোনো উত্তর করলেন না। তিনি একবার দাদাভাই নবরাজির দিকে তাকালেন। দাদাভাই বললেন, ভামজি, আমার মুখের দিকে তাকিয়ে আর কোনো লাভ নেই। কোন প্রয়োজনে টাকা এনেছো সেটা ওনাকে বলো। আর সত্যি যদি তুমি একটা পাপ লুকিয়ে গিয়ে আর একটা পাপ করে থাকো, তাহলে এবার তুমি মরলে। এবার আমার আর কোনো হাত থাকবে না। ক্ষুব্ধভাবে ফামজি বলে উঠলেন, না না, আমি আর কোনো অপরাধ করিনি। দেখুন মশাই, আমি ইহার একজন কর্মচারী, মৌরির কাজ করে থাকি। দিন কতক জুয়া খেলা ধরেছিলাম, তাতে আমি 500 টাকার দেনাদার হয়ে পড়ি। কোনোরূপে সে টাকা পরিশোধ করতে না পারি আমার দুর্গতি হয়েছিল। তাই এমন সদাশয় মনিবের 500 টাকা তহবিল তছরূপ করি। ইনি কাল তা জানতে পারায় আমাকে সেই টাকা তখনই দাখিল করতে বলে। আর ওই টাকা ফিরে পেলে ক্ষমা করে কাজে বহাল রাখতে সম্মত হন। আমি আর কোনো উপায় না পেয়ে আমার বোনকে নিজের বিপদের কথা জানাই। আমার বোনের আর্থিক অবস্থা ভালো না, তা না হলে সে আমাকে বিপন্ন দেখে তখনই 500 টাকা দিতে রাজি হয়ে যেত। কিন্তু নিজের হাতে টাকা না থাকায় পালনজি পেস্টনজির কাছে টাকা চায়। পালনজি তাকে অর্থ সাহায্য করতে রাজিও হন। কাল রাতেই তিনি আমার বোনকে 500 টাকা এনে দেন। আমি সেই টাকা আমার বোনের কাছ থেকে নিয়ে আজ সকালেই মনিবকে দিই। মনিব সেই টাকাটা পেয়ে ব্যাংকে জমা দিয়েছেন। এতে গোলযোগের তো কিছু দেখিনি। আমি জিজ্ঞাসা করলাম, পালনজির সঙ্গে আপনার কি সম্পর্ক? আমার বোনকে তিনি বিয়ে করবেন। আপনার বোনের নাম কি? হীরাবাই। তিনি কোথায় থাকেন? গোকুল দাসের হাসপাতালের দক্ষিণ দিককার একটা গলিতে থাকেন। এতক্ষণ যে প্রশ্নগুলো আমার মাথার মধ্যে ঘুরছিল, ফামজির কথাগুলো যেন তা ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে তুলল। এতক্ষণে বেশ বুঝতে পারলাম পালনজি অর্থের জন্য মিরিয়াম বাইকে নিশ্চয়ই খুন করেছেন। আর সন্দেহ করার কিছুই নেই। কি আশ্চর্য, লোকটা কি এমনই অপদার্থ? একটা স্ত্রীলোকের মন রাখতে গিয়ে অনায়াসে এমন একটা ভয়ানক কাজ করে ফেলল। ছি 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 ছি। মনে মনে স্থির করলাম, হীরাবাইয়ের সঙ্গে এখন দেখা করবার আর কোনো প্রয়োজনীয়তা নেই। হতভাগ্য পালনজিকে একেবারে গ্রেপ্তার করাই ঠিক। আমি ঠিক পথই ধরেছি। পালনজির কানে যাতে এই সকল কথা আগে না ওঠে, সেজন্য আমি দাদাভাই ও তার মুহুরিকে কোনো কথা কারোর কাছে বলার জন্য নিষেধ করলাম। বিশেষত ফামজির মুখে যদি তার বোন হীরাবাই এই সকল কথা শুনতে পায়, সে আগে থেকেই তার প্রণয়ী পালনজিকে সতর্ক করে দেবে। আমি দাদাভাই ও ফামজিকে বললাম, দেখুন, অন্তত অনুগ্রহ করে 24 ঘন্টার জন্য আপনারা এই কথাটা কাউকে বলবেন না। পরে আপনারা সকলেই জানতে পারবেন
কেন আপনাদের এত কিছু জিজ্ঞাসা করা হলো। সে অনেক কথা, বলতে অনেক সময় লাগবে। আমি আর এখানে দেরি করতে পারবো না। তা না হলে হয়তো আমার মুখেই আপনারা সব শুনতে পেতেন। ব্যগ্রভাবে ফামজি জিজ্ঞাসা করলো, আমার বোনের কি কোনো বিপদের সম্ভাবনা আছে? আমি বললাম, না না, তেমন কিছু নয়। ফামজি আমার কথা কানে না তুলে হতাশভাবে বলল, আমার বোনই। আমি বাধা দিয়ে বললাম, কেন আপনি ব্যাকুল হয়ে উঠছেন? আমার কথায় বিশ্বাস করুন, আপনার বা আপনার বোনের এরকম কোনো বিপদ ঘটুক সেটা আমি চাই না। আর তার জন্যে আমাকে যা করতে হয় আমি ততটাই করব। চিন্তা করবেন না, আমার কথা যেন মনে থাকে। আপাতত ঘুণাক্ষরে এ সকল কথা যেন কারোর কানে না ওঠে। দাদা ভাই ও ফামজি উভয়ে আমার কথায় সম্মত হলেন। পরদিন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পালনজির নামে একখানা ওয়ারেন্ট বার করে নিলাম। পালনজির বিরুদ্ধে যে সকল প্রমাণ পাওয়া গিয়েছে তা তাকে ফাঁসি কাটে তুলিয়ে দেবার পক্ষে যথেষ্ট। বিশেষত মানিকজির অপহৃত নোটগুলির মধ্য থেকে যখন 5খানি নোট পালনজির হাত দিয়ে বার হয়েছে, তখন তো এ কেসটা দিনের আলোর মতো একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। তবে একটা কথা হচ্ছে, সেই পাথরের পুতুল সেটা যদি পালনজির বলে প্রমাণ করতে পারি, তাহলে আর কোনো গোলযোগ থাকে না। ওয়ারেন্ট বার করে আমি পালনজির বাড়িতে গিয়ে উপস্থিত হলাম এবং আমার শুভাগমের কারণ তাকে বিজ্ঞপ্তি করলাম। পালনজি প্রচণ্ড বিস্মিত হয়ে তা শুনলেন। কিছুতেই তিনি নিজের অপরাধ স্বীকার করলেন না। সে ধার দিয়েই গেলেন না, সকল কথায় উড়িয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলেন, যেন একেবারেই কিছু জানেন না। তিনি যে নিজেই অপরাধ স্বীকার করবেন না এ আমি আগে থেকেই জানতাম, কিন্তু তিনি যে এরকমভাবে আত্মপক্ষ সমর্থন করবেন এরূপ আমি আশা করিনি। পালনজি একান্ত উদ্বিগ্নভাবে বললেন, আপনার কোথাও ভুল হয়েছে। আপনি কেন আমাকে দোষী স্থির করছেন তা আমি বুঝতে পারছি না। আমি কেনই বা মিরিয়ান বাইকে খুন করব? কোনো কারণই তো নেই। এই 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 খুনের সংবাদটা শুনে মনে হয় আমার মতো এত বিস্মিত কেউ হয়নি। এমনকি প্রথমে আমি এটা বিশ্বাসই করতে পারিনি। আপনি খুনের রাত্রে মানিকজির বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। কেন গিয়েছিলাম তা আপনার কাছে আমি গোপন করব না। আর কেনই বা গোপন করতে যাব? বিশেষত যখন আমি নিজেকে নিষ্পাপ বলে জানি, তখন তো কোনো গোপন করার প্রশ্নই আসে না। দেখুন, আপনাকে সতর্ক করে দিচ্ছি, এখন আপনি মুখ দিয়ে যে কথা বার করবেন পরে তাই কিন্তু আপনার বিরুদ্ধে প্রমাণ রূপে গণ্য হবে। যা বলবেন বুঝে বলবেন। না, সেজন্য আমি ভাবি না। আমি আত্মপক্ষ সমর্থন করতে পারবো। আমি খুনের রাতে বন্ধু মানিকজির সঙ্গে 500 টাকা চেয়েছিলাম, আর সেই টাকা হীরাবাইকে দেবার জন্য। চমকিত ভাবে পালনজি আমার মুখের দিকে চাইলেন, ব্যাকুল কণ্ঠে বললেন, আপনি আপনি কি করে এটা জানলেন? আমি বললাম, হীরাবাইয়ের ভাইয়ের কাছে আমি শুনেছি আপনি যে 5খানা নোট পাঠিয়ে দিয়েছিলেন, দাদা ভাই তা ব্যাংকে জমা দিয়ে দেন। এত শীঘ্র সেই নোটগুলো বার করা আপনার ঠিক হয়নি। বড়ই কাঁচা বুদ্ধির কাজটা করে ফেললেন। অপরাধ গোপন করার জন্য আপনার রীতিমতো সতর্ক হওয়া উচিত ছিল। আর সতর্ক হবেনই বা কি? আপনাকে বাধ্য হয়েই টাকাগুলো এত তাড়াতাড়ি বার করে দিতে হয়েছে, নয়তো হীরাবাইয়ের ভাই শ্রীমান ফামজিকে যে শীঘ্রই গমন করতে হয়। অত্যন্ত ভয়ানকভাবে উত্তেজিত হয়ে পালনজি বলে উঠলেন, আপনি ভদ্রলোকের সম্মান রাখার কথা বলছেন? আমি এখন বলছি, আমি খুন করিনি। আমি আপনারই মতো নিরপরাধ। আমি হীরাবাইয়ের অনুরোধে তার ভাইকে কোনো একটা বিপদ থেকে রক্ষা করার জন্য আমার বন্ধু মানিকজির কাছ থেকে 500 টাকা ধার করেছিলাম। কিন্তু আপনার সেই বন্ধুই যে বলছে তিনি আপনাকে টাকা দেননি। অগ্নিসৃষ্ট বারুদের মতো পালনজি যেন দপ করে জ্বলে উঠলেন। দৃঢ় স্বরে বললেন, তাহলে তিনি ঘোরতর মিথ্যেবাদী। তিনি মিথ্যে কথা বলছেন। বেন্দোরা স্টেশনে তার সঙ্গে আমার দেখা হয়,
আমি তার কাছে 500 টাকা চাই এবং তিনি সঙ্গে সঙ্গে টাকা দিতে চাইলেন, কিন্তু তার কাছে বেশি টাকা না থাকায় তিনি টাকা সেই মুহূর্তে দিতে পারলেন না। আমাকে বললেন তার টাকা মজুদ আছে, পরে যখন চাইবো তখনই পাবো। এদিকে আমার সেই রাত্রেই টাকার প্রয়োজন, আমি তখনই গিয়ে তার বাড়িতে তার স্ত্রীর কাছে টাকাগুলো চাইতে পারি। এই জন্য আমি তাকে একটা পত্র লিখে দেওয়ার অনুরোধ করলাম। কিন্তু আপনার এই অনুরোধ তিনি রাখতে পারেননি? না না, সে কি কথা! তিনি তখনই আমাকে 500 টাকার উল্লেখ করে তার স্ত্রীর নামে একখানা পত্র লিখে দিলেন। আমি সেই পত্র নিয়ে তখনই মানিকজির বাড়িতে গেলাম। স্বামীর পত্র পেয়ে মিরিয়ান বাই আমাকে 500 টাকা দিলেন। তখন রাত প্রায় 9টা হবে। আমি সেই টাকা হীরাবাইকে সেই রাত্রেই এনে দিই। আমি সন্দিগ্ধভাবে বললাম, আপনার মতো এরমভাবে আমি আর কাউকে কখনো আত্মরক্ষা সমর্থনের চেষ্টা করতে দেখিনি। আপনি যা বলছেন মানিকজি সে কথা একেবারেই অস্বীকার করেছেন। তিনি বলেছেন আপনাকে সে রাত্রে তিনি টাকা কি কোনো পত্রই দেননি। আমি তার সঙ্গে উপহাস করছি মনে করে পালনজি অত্যন্ত কঠিনভাবে আমার মুখের দিকে তাকালেন। তার ভাব দেখে এরম মনে হলো যেন তিনি আমার কথা বিশ্বাসই করতে পারছেন না। কিছুক্ষণ পরে তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, কি আশ্চর্য! তিনি কি বলেছেন? আমাকে তিনি পত্র লিখে দেননি? না, সে পত্র কি আপনি আমাকে দেখাতে পারেন? না, আমি তা মিরিয়ান বাইকে দিয়েছিলাম। কই, সে পত্র এখনো যে পাওয়া যাচ্ছে না। আপনার কথা সত্যি হলে সে পত্র এতক্ষণে আমার হস্তগত হতো। বিশেষত সে পত্রখানা মিরিয়াম বাইয়ের নষ্ট করার কোনো কারণ তো আমি দেখছি না। আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? বিশ্বাস করার মতো তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না। মানিকজি বলেছেন আপনাকে সে রাত্রে তিনি টাকা দেননি, অথচ তার অপহৃত নোটগুলির 5খানা নোট আপাতত আপনার কাছে পাওয়া গেছে। এরম অবস্থায় আপনার কথায় কিভাবে আমি বিশ্বাস করতে পারি? সত্যি কি মানিকজি এখন বলছেন তিনি আমাকে টাকা দেননি? না, তিনি আপনাকে টাকা দেননি, অত্যন্ত হতাশভাবে পালনজি বললেন। তবে তিনি নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছেন। তিনি আমার পরম বন্ধু। আমারই বিরুদ্ধে তিনি এমন ভয়ানক মিথ্যে কথা কিভাবে বলছেন? আমি আর অনর্থক বাগবিতণ্ডায় সময়ের অপব্যবহার করা যুক্তিযুক্ত মনে করলাম না। তাকে বললাম, হ্যাঁ, আর তর্কের কোনো প্রয়োজন নেই। তর্ক করার জন্য আমি আপনার কাছে আসিনি। আবার আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমার কাছে এখন আপনি যা কিছু বলবেন তা কিন্তু পরে আপনার বিরুদ্ধেই প্রমাণরূপে ব্যবহার হতে পারে। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, এখন আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। ঠিক আছে, তাই হোক বলে পালনজি সবেগে উঠে দাঁড়ালেন এবং আমার সঙ্গে বাইরে এসে গাড়িতে উঠলেন। গাড়ি থানার অভিমুখে ছুটল। মিরিয়াম বাইয়ের হত্যাপরাধে পালনজি ধৃত হয়েছেন। এই সংবাদটি যেন দেখতে দেখতে কোথা থেকে একেবারে শহরের চারিদিকে ছড়ে পড়ল। বেন্দোরা ও তার নিকটবর্তী স্থানে সকল লোকের মুখে আজ পালনজির কথা, সঙ্গে সঙ্গে আমার কার্যকুশলতার বিবিধ প্রশংসা। যেন চারিদিক ব্যাপী একটা মহা হৈ হৈ পড়ে গিয়েছে। যেখানেই দুজন লোক একত্র হচ্ছে সেখানেই কেবল এই একই কথা। পরদিন সকালে সমস্ত দৈনিক সংবাদপত্রে এই সংবাদটি অলঙ্কৃত ও অতিরঞ্জিত হয়ে বের হলো। সম্পাদক লেখনীর মুখেও আমার প্রশংসা ধরে না। এমন অনেক ডিটেকটিভ আছেন যারা এই সকল প্রশংসায় খুব খুশি হতে পারেন, কিন্তু এই ব্যাপারে আমি আদৌ সন্তুষ্ট হতে পারলাম না। কারণ পালনজিকে সেরূপ দৃঢ়ভাবে নিজের নির্দোষিতা সপ্রমাণ করতে দেখে আমাকে একটু চিন্তিত হতে হলো। একবার সমস্ত সন্দেহ ঠেলে মনে হচ্ছিল হয়তো লোকটা দোষী নয়, কিন্তু তার বিরুদ্ধে যে সকল প্রমাণ পাওয়া গিয়েছে তা খুবই অকাট্য। পালনজি নিজের মুখেই স্বীকার করেছেন খুনের রাতে তিনি মানিকজির বাড়ি গিয়েছিলেন। স্বীকার করেছেন তার হাত থেকেই সেই অপহৃত 5খানা নোট বাহির হয়েছে। তবে একটা কথা হচ্ছে, মানিকজি তাকে একখানা পত্র দিয়েছিলেন। সেই পত্রখানা
এখনো পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় পত্রের কথাটা একেবারে মিথ্যা। পালনজি বড় বুদ্ধির খেলা খেলেছেন। সকল কথা স্বীকার করে একটা কথাতে সকল দিক বজায় রাখার চেষ্টা করেছেন। তিনি যে দুটি কথা স্বীকার করেছেন তা তিনি স্বীকার না করলেও প্রমাণের বড় একটা অভাব ছিল না, কারণ একটু চেষ্টাতেই যেভাবে নোটগুলির কথা জানতে পারা গেল, তেমনি আরেকটু চেষ্টা করলেই জানতে পারা যেত যে খুনের রাতে মানিকজির বাড়িতে পালনজি প্রবেশ করেছিলেন। পালনজি হত্যাপরাধে ধৃত হয়েছেন শুনে মানিকজি মহা উদ্বিগ্ন হয়ে উঠলেন। পালনজির ওপর তার অগাধ বিশ্বাস। প্রথমে তিনি পালনজিকে কিছুতেই দোষী বলে বিশ্বাস করতে চাইলেন না। তারপর যখন তিনি আমার মুখে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বিষয়টা শুনলেন, তখন আর আমার কথায় বিশ্বাস না করে থাকতে পারলেন না। বললেন, সে যে সামান্য টাকার জন্য এমন এক ভয়ানক কাজ করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হায় রে, আমি যদি তখনই তাকে নিজের সঙ্গে নিয়ে বাড়িতে গিয়ে টাকাটা দিতাম, ইস, তাহলে আমার হতভাগিনী স্ত্রীর জীবন রক্ষা পেত, আর পালনজিকেও ফাঁসি কাটে ঝুলতে হতো না। আমি জিজ্ঞাসা করলাম, পালনজি এখন যেভাবে আত্মপক্ষ সমর্থন করছেন তাতে আপনি কি বোধ করেন? মিথ্যে কথা, ওর একটা বর্ণ সত্যি না। আমি তাকে টাকার জন্য আমার বাড়িতে যেতেও বলিনি, কোনো রকম পত্রও দিইনি। যখন আমার ধারণা হয়েছিল বাড়িতে কেউই নেই, তখন কেনই বা আমি তাকে না 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 না, আপনি বলুন, যদি মানে তাহলে আমি কেনই ওকে পত্র দিতে যাব, আর কেনই বা ওকে আমার বাড়ি যেতে বলবো? আমি বললাম, সে রাত্রে আপনি শহরে সন্ধ্যা সম্মেলনে না গিয়ে নিজের বাড়িতে ফিরলে এমন একটা ভয়ানক দুর্ঘটনা হয়তো ঘটত না। মানিকজি সম্মোহিত সূচকভাবে মাথা নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, এখন তাই মনে হচ্ছে। এমন হবে জানলে আমি কখনোই সেদিন শহরে যেতাম না। আমার পরম বন্ধু ডাক্তার তোরাবজি ম্যাকেনজির বাড়িতে আমার সন্ধ্যার সম্মেলনে নিমন্ত্রণ ছিল, তার সঙ্গে আমার বিশেষ সাক্ষাৎ। যদি আমি না যাই, সেজন্য তিনি নিজে এসে আমাকে বিশেষ অনুরোধ করে যান। সুতরাং আমাকে বাধ্য হয়ে তার বাড়িতে যেতেই হয়। আমি জিজ্ঞাসা করলাম, আপনি সেই পাথরের পুতুলটি কখনো পালনজির কাছে দেখেছিলেন কি? না, কখনো দেখিনি। কিন্তু এ কথা আপনি জিজ্ঞাসা করছেন কেন? আমি বললাম, যদি এই পাথরের পুতুল পালনজির না হয় তাহলে তিনি নিশ্চয় নিরপরাধ। আপনি আমার কথা শুনে বিস্মিত হবেন না, এতে বিস্ময়ের কিছুই নেই। আমি খুব সাহস করে বলতে পারি, এই পাথরের পুতুলটি যার, সেই ব্যক্তি আপনার স্ত্রীর হত্যাকারী। মানিকজির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এসে ভৃত্যের মুখে শুনলাম একটা স্ত্রীলোক আমার সঙ্গে দেখা করতে এসেছেন এবং উপরতলের একটি ঘরে অপেক্ষা করছেন। আমি তার সঙ্গে দেখা করার জন্য তাড়াতাড়ি ওপরে গেলাম। গিয়ে দেখলাম তার বয়স বেশি নয়, নিরুপমা সুন্দরী। লোকাতীত রূপলাবণ্যে তার সর্বাঙ্গ ঝলমল করছে। এর আগে তাকে আর কখনো আমি দেখিনি, এই প্রথম দেখলাম। কিন্তু তাও যেন মনে হতে লাগলো তাকে এর আগে আর একটা যেন কোথায় দেখেছি। তারপর একটু ভেবে দেখতে নিজের ভ্রম বুঝতে পারলাম। বস্তুতই তাকে আগে আর কোথাও দেখিনি। এর মুখমণ্ডলের মতো দাদাভাই নবরাজির মুহুরি ফামজির মুখের অনেকটা সাদৃশ্য আছে। এতে আমি একটা অনুমান করতে পারলাম। তাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি হীরাবাই? হ্যাঁ, আমি হীরাবাই। পালনজির সম্বন্ধে আমি আপনাকে দু একটা কথা বলতে এসেছি। বলে হীরাবাই দীন নয়নে আমার মুখের দিকে তাকালো। আমি তার সেই কাতর দৃষ্টিতে তার মনের ভাব অনেকটা বুঝতে পেরে বললাম, হ্যাঁ, পালনজিকে আর রক্ষা করার কোনো উপায় নেই। হীরাবাই ব্যাকুলভাবে বলল, না, তা বললে হবে না। পালনজিকে রক্ষা করার জন্য একটা না একটা কিছু আপনাকে করতেই হবে। আমি বললাম, পালনজি এই খুনের অপরাধে যেরূপ জড়িয়ে পড়েছেন তাতে। হীরাবাই বাধা দিয়ে বলল, আপনি কি তাকে দোষী মনে করছেন? আমি বললাম,
তার বিরুদ্ধে যে সকল অকাট্য প্রমাণ পাওয়া গিয়েছে তাতে তাহাকে দোষী ছাড়া আর কি মনে করতে পারি? হীরাবাই ক্ষুব্ধভাবে বললেন, আমি প্রমাণের কোনো কথা শুনতে চাই না। তাকে আমি যতদূর জেনেছি, চিনেছি, বুঝেছি, তাতে আমি সহস্র প্রমাণ পেলেও তিনি যে এমন একটা ভয়ানক হত্যাপরাধে অপরাধী এ কথা কিছুতেই বিশ্বাস করতে পারি না। অপরাধ নেবেন না, আপনি তাকে জানেন না, তাই আপনি তাকে ভুল বুঝছেন। আপনি আমার কথায় বিশ্বাস করুন, তিনি আপনার আমার মতন একান্ত নিরপরাধ। আমি বললাম, আমি পালনজিকে নাই জানতে পারি, কিন্তু তার বন্ধু মানিকজি অনেক দিন থেকে তাকে জানেন। তিনিও এখন পালনজিকে দোষী বলেই মনে করছেন। ঘৃণা ভরে অন্যদিকে মুখ ফিরিয়ে হীরাবাই বলল, মানিকজি? হ্যাঁ, ঠিক বটে, তিনি তো পালনজিকে এখন দোষী মনে করবেন। আমি বললাম, মানিকজির ওপর তুমি অন্যায় দোষারোপ করছো। বিশ্বাস না করার কোনো উপায় থাকলে তিনি পালনজিকে কখনোই দোষী করতে পারতেন না। পালনজি হত্যাপরাধে ধৃত হওয়ায় বরং তিনি অধিকতর দুঃখিত। হীরাবাই কিছুক্ষণ নীরবে কি যেন ভাবল, তারপর বলল, আপনি আমার কথা বিশ্বাস করলেন না, ভালো। যাতে আপনার চোখ কানের বিবাদ মেটে, এবার আমি তাই করব। আমার বাড়িতে অনুগ্রহ করে আপনাকে একবার যেতে হবে। পালনজি দোষী কি নির্দোষ তা আপনাকে দেখিয়েই দেব। আমি বললাম, তুমি নিজের ভুল নিজে বুঝতে পারছো না, বৃথা চেষ্টা করবে। হীরাবাই দৃঢ় স্বরে বলল, পরে তা দেখা যাবে। পালনজিকে রক্ষা করার জন্য জীবনপণে আমি একবার চেষ্টা করে দেখব। দেখি তার জন্য ক্ষুদ্র নারী বুদ্ধিতে কিছু করে উঠতে পারি কিনা। আমি নিশ্চয়ই জানি পালনজি নির্দোষ, আর কিচ্ছু নয়, কেবল ঘটনাচক্রে এরূপভাবে জড়িয়ে পড়েছেন। কখনোই তিনি খুন করতে পারেন না। তাকে এই ভয়ানক বিপদ থেকে রক্ষা করার জন্য আর কি কোনো উপায় নেই? আপনি কি এই দুঃসময় আমাকে কোনো সাহায্য করতে পারেন না? আমি বললাম, ঠিক আছে, সাধ্যমতো সাহায্য করতে আমি প্রস্তুত আছি। হীরাবাই বলল, আপনাকে ধন্যবাদ। আপনি এই খুন সম্বন্ধে যা কিছু জানেন বলুন। আমি পালনজিকে রক্ষা করার জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দুটি পর্যন্ত ব্যয় করব। এর বেশি যদি কিছু করতে হয় তাও করব। লজ্জা ভয় রাখবো না, মান অপমান দেখব না, নিজের জীবনের দিকেও চাইব না। তখন আমি এই খুনের মোকদ্দমা সম্বন্ধে এ পর্যন্ত যা কিছু করেছি সমস্তটাই হীরাবাইকে বলতে লাগলাম এবং সেই পাথরের পুতুলটি তাকে দিলাম। হীরাবাই অত্যন্ত মনোযোগের সঙ্গে সব শুনল। আমার বলা শেষ হলেই সে 2-3 মিনিট ধরে অন্য মনে কি যেন ভাবল, তারপর পুতুল নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আগামী রবিবার আমার বাড়িতে সন্ধ্যার পর যাবেন। সেইখানে যাতে আপনার চোখ কানের বিবাদ মেটাতে পারি তার ব্যবস্থা আমি করে রাখব। আপনিও মানিকজিকে গ্রেফতার করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। আমি বললাম, ঠিক আছে, তাই হবে। এরপর হীরাবাই ঘরের বাইরে বেরিয়ে গেল। হীরাবাইয়ের চোখের দৃষ্টির ভাব আমি বেশ বুঝতে পারলাম। পালনজিকে রক্ষা করার জন্য একটা কিছু গুরুতর মতলব তার মাথায় প্রবেশ করেছে। নিজেকে বুদ্ধিমান বলে আমার নিজের একটু ধারণা ছিল বটে। তারপর রবিবার দিন হীরাবাইয়ের বাড়িতে গিয়ে যা দেখেছিলাম তাতে আমার সে ধারণা একেবারে তিরোহিত হয়ে গেল। বুঝলাম হীরাবাইয়ের তুলনায় আমি একটা নির্বুদ্ধি। হীরাবাই সেদিন এমনভাবে নিজের কার্যোদ্ধার করল যে তার কৌশলকে শতবার ধন্যবাদ দিতে হয়। এমন আমি আর কখনো দেখিনি। সেদিন যা দেখেছিলাম তা আমার চিরকাল মনে থাকবে। রবিবারের ঘটনা খানিকটা এইরূপ। আমি সন্ধ্যার পর হীরাবাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। একটা গলির মধ্যে বড় রাস্তা ধরে হাঁটলে 3-4খানা বাড়ির পরেই হীরাবাইয়ের বাড়ি। বাড়িখানা ছোট, নিচে 2টি ঘর এবং উপরতলে 2টি ঘর মাত্র। হীরাবাই ব্যগ্রভাবে আমার অপেক্ষা করছিল।
আমাকে দেখেই সে তাড়াতাড়ি এসে ওপরের একটি ঘরে নিয়ে গেল। ঘরের একপাশে একখানা চেয়ার ছিল। আমি সেই চেয়ারখানা টেনে তাতে বসলাম। হীরাবাই বলল, আপনার সেই হত্যাকারী এখনই এসে উপস্থিত হবে। আপনি প্রস্তুত হয়ে এসেছেন তো? আমি তার প্রশ্নের উত্তরে পকেট থেকে একজোড়া উজ্জ্বল হাতকড়ি বের করে দেখালাম। দেখে হীরাবাই সন্তুষ্ট হলো। কিছুক্ষণ পরে বলল, পালনজি উচ্চপদস্থ আদালতে উঠেছেন। আমি বললাম, হ্যাঁ, তা তো হওয়ারই কথা, কিন্তু তিনি তো আত্মসমর্থনের কোনো চেষ্টাই করছেন না। তাকে আর কিছুই করতে হবে না, আমি তার পক্ষ সমর্থন করব। তার জন্য আমার আর কোনো আশঙ্কাই নেই। তিনি আমার বিপন্ন দাদাকে রক্ষা করেছেন, আমিও তাকে এই বিপদ থেকে নিশ্চয়ই রক্ষা করব। বলতে বলতে কি এক আশ্চর্য দীপ্তিতে তার বিশালায়তন চক্ষুদয় উদ্ভাসিত হয়ে উঠল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিছু সন্ধান সুলভ পেয়েছ নাকি? হীরাবাই বলল, কিছু কি, অনেক কিছুই। এবার চুপ করুন, ঠিক হয়েছে। একখানা গাড়ি এসে বুঝে এইমাত্র গলির মোড়ে দাঁড়ালো। আপনার হত্যাকারী এসেছেন। এখন আপনি এক কাজ করুন, এই পাশের ঘরে লুকিয়ে থাকুন। যখন আমি বাইরে আসার কথা আপনাকে ইঙ্গিত করব, তখন বেরিয়ে আসবেন। কি জানি কি খেয়াল হীরাবাইয়ের মাথায় চেপেছে বুঝতে পারলাম না। কতকটা বিস্মিত, কতকটা বা চিন্তিত ভাবে তার কথা মতো পাশের ঘরে ঢুকলাম। পরক্ষণে বাইরের সিঁড়িতে কার উচ্চ পদশব্দ শুনলাম। পদশব্দকারী শব্দ করতে করতে আমি যে ঘরে পূর্বে বসেছিলাম সেই ঘরে প্রবেশ করলেন। কিন্তু লোকটি কে? তারপর যেরূপ শব্দ শুনলাম তাতে বুঝতে পারলাম আমি এর আগে যে চেয়ারখানায় বসেছিলাম তিনিও সেখানে বসলেন। বসে বললেন, কি ব্যাপার হীরা, এই অধমকে হঠাৎ স্মরণ করলে কেন? কণ্ঠস্বর যেন পরিচিত, কিন্তু বড় জড়ানো বোধ হয়। দস্তুর মতো হীরাবাইয়ের কাণ্ডকারখানা দেখে মনটা স্থির ছিল না। স্বরটা চেনা চেনা ঠেকলেও ঠিক ঠাউর করতে পারছিলাম না। হীরাবাই প্রত্যুত্তরে তাকে বলল, বড় দায় পড়েই আপনার স্মরণ নিতে হয়েছে। পালনজির উদ্ধারের একটা উপায় আপনাকে করতেই হবে। এই সময় আপনি না সাহায্য করলে আর উপায় নেই। আগন্তুক বিস্মিতভাবে বলল, আমি কিভাবে তোমাকে সাহায্য করব তা বুঝতে পারছি না। করা উচিত, কিন্তু কোনো উপায় নেই। সবই আমার ক্ষমতার বাইরে। হীরাবাই বলল। আমার তো তা মনে হয় না। মাঝপথে বাধা দিয়ে আগন্তুক বললেন, না প্রিয়তমে, না, এতে আমার কোনো হাত নেই। আমি মুখেই আপনার প্রিয়তমা। যদি আপনি আমাকে আন্তরিক ভালোবাসতেন, তাহলে এমন একটা বিপদে উপকার করতে কখনোই কুণ্ঠিত হতেন না। একটু উত্তেজিত কণ্ঠে আগন্তুক বলে উঠল, কি আশ্চর্য! তুমি কি আমাকে এমন নির্বোধ মনে করেছো যে আমি পালনজিকে উদ্ধার করে তোমাদের বিবাহের পথটা পরিষ্কার করে দেব, আর শেষে তুমি পালনজিকে নিয়ে সুখে ঘরকন্যা করবে, আর আমি দূর থেকে তোমাদের মিলন সুখ দেখে কৃতার্থ হব? কি ভ্রম! না না না, তা হয় না প্রাণাধিকা হীরা, তা হয় না। এমন নির্বোধ এ জগতে কেউ নেই। আমি তোমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তা তুমি জানো না হীরা? আমি তোমাকে বিবাহ। বাধা দিয়ে হীরাবাই বলল, এত শীঘ্রই বিবাহ প্রস্তাব করলে লোকে কি বলবে? জড়িত কণ্ঠে তিনি বললেন, লোকের কথায় আমি কান দিই না হীরা। তোমায় আমি বড় ভালোবাসি। তোমাকে আমি মাথায় করে রাখবো হীরা। এই শোকতাৎপূর্ণ জগতে এমন প্রেমিক লোকটাকে দেখার জন্য মনটা হঠাৎ বড় কৌতূহলী হয়ে উঠল। আর থাকতে পারলাম না। আমি যে ঘরটায় লুকিয়েছিলাম সেই ঘরের পর্দাটা একটু ফাঁক করে দেখলাম। তারপর যা দেখলাম তা আমাকে বিস্ময় বিহ্বল করে তুলল। লোকটা কি ভয়ানক! কণ্ঠস্বর শুনেই পূর্বেই একটা মোটামুটি অনুমান করতে পেরেছিলাম। তাই রক্ষা, নয়তো সে বিস্ময় এখন দমন করা আমার পক্ষে সম্ভব হতো না। হয়তো একটা অব্যক্ত চিৎকার নতুবা এমনই একটা কিছু করে ফেলতাম। আগন্তুক
মানিকজি স্বয়ং। হীরাবাই সপরিহাসে বলল, আপনার মানুষ, আপনার স্ত্রীর সেই অগাধ ভালোবাসা এত শীঘ্রই কি করে ভুলে গেলেন? তার কথা ছেড়ে দাও হীরা, তার কথা ছেড়ে দাও। সে মরেছে, যে মরেছে তার সবকিছুই ফুরিয়েছে। তবে আর এখন তার কথা কেন? শুনেছি আপনি তাকে বড় ভালোবাসতেন। বাধা দিয়ে মানিকজি বলে উঠলেন, কসমিন কালেও না। আমি একমাত্র তোমাকেই ভালোবাসি। যে মুহূর্তে তোমায় দেখেছি সেই মুহূর্ত থেকেই তোমাকে ভালোবাসি। আমার স্ত্রী খুন হয়েছে, সেই খুনের অপরাধে পালনজি কারাগারে। আর কোনো বাধা বিঘ্ন নেই। এখন আমি অনায়াসে তোমাকে বিবাহ করতে পারি। তা পারেন, কিন্তু আপনি যেমন অনায়াসে আমাকে বিবাহ করতে পারেন, আমি যে ঠিক তেমনই অনায়াসে পারবো আপনি কি করে তা জানবেন? ভালো কথা, যদি আমি আপনাকে বিবাহ করি, যদি আমি মন্দ নয়। বিবাহের প্রস্তাবের মুখে একেবারে যদি কথাটা এনে উপস্থিত করলে, যদি তুমি আমায় বিবাহ করো, কি নিশ্চয়ই করবে। বলে সবেগে উঠে দাঁড়িয়ে হীরাবাইয়ের হাত ধরলেন। হীরাবাই কোনো রকম চাঞ্চল্য প্রকাশ না করে ধীরভাবে বলল, আমি আপনাকে বিবাহ করলে আপনি পালনজির মুক্তির উপায় বার করে দেবেন? বলুন। না না না, তা আমি কিছুতেই পারবো না। তাহার বিরুদ্ধে যে সকল প্রমাণ পাওয়া গিয়েছে তা বড়ই সাংঘাতিক। কিন্তু আপনি তো তাকে নির্দোষ বলে জানেন। না না, এমন অন্যায় আমি জানবো কেন? আমার একান্ত বিশ্বাস ওই বদমাইশ পালনজি আমার স্ত্রীকে খুন করেছে। হীরাবাইয়ের চোখ জ্বলে উঠল। সে বলল, কি পাপিষ্ঠ! তোমার কি একান্তই বিশ্বাস পালনজি তোমার স্ত্রীকে খুন করেছেন? বলে সবেগে মানিকজির হাত থেকে নিজেকে মুক্ত করে সরে দাঁড়ালো। তারপর নিজের বস্ত্রের ভেতর থেকে সেই পাথরের পুতুলটা বার করে মানিকজির নাকের সামনে ধরল। পিশাচ, তুমি কি বলতে চাও? যখন পালনজি তোমার স্ত্রীকে বুকে ছুরি দিয়ে আঘাত করেন, তখন তিনি এই পাথরের পুতুলটা সেখানে ফেলে রেখে এসেছিলেন? মানিকজি সেই পাথরের পুতুলটা দেখে সভয়ে টলতে টলতে 2 পা পিছনে সরে গেলেন। না 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 না, আমি জানি না। এই পাথরের পুতুল আমি এর আগে কখনো দেখিনি। হীরাবাই তীব্র কণ্ঠে বলে উঠল, নরাধম, এখনো অস্বীকার করছো? এখনো ভেবে দেখো, মনে পড়ে যেদিন তোমার স্ত্রী খুন হয়, সেদিন তুমি এই শহরে ডক্টর তোরাবসির ম্যাকেনজির বাড়িতে সন্ধ্যা সম্মেলন যোগ দিয়ে এসেছিলে? মনে পড়ে সেখানে সেই রাতে ডক্টর তোরাবসির সিলন থেকে এক বন্ধু উপস্থিত ছিলেন? মনে পড়ে তার থেকে কে এই পাথরের পুতুলটা চেয়ে নিয়েছিল? আমিও নিয়েছিলাম, তাতে কি হয়েছে? হীরাবাই উচ্চ কণ্ঠে বলল, মূর্খ, যা হয়েছে বলছি। এই পুতুলটা তখন তুমি তার থেকে নিয়ে নিজের পকেটে রেখে দাও। তারপর তোমার মাথায় এক বিকট খেয়াল যাবে। তুমি সেখান থেকে সকলের চোখের আড়ালে আবার বেন্দোরাতে উপস্থিত হও। নিজের বাড়ি গিয়ে তোমার স্ত্রীর সাথে দেখা করো। তারপর তুমি পশুর মতো, পশুতেও আমার নৃশংস কাজ করে না, তুমি তোমার সেই সরলা স্ত্রীকে খুন করো। তেরাজ থেকে বাকি টাকা বের করে নাও, ঘরের জিনিসপত্র তছনছ করো এবং কাজ শেষ করে আবার ডক্টর তোরাবসির বাড়িতে এসে সন্ধ্যা সম্মেলন যোগ দাও। কিন্তু যখন তুমি তোমার সেই হতভাগী স্ত্রীকে খুন করো, তখন যে এই পাথরের পুতুলটা তোমার পাপ প্রমাণ করার জন্য তোমার বুক পকেট থেকে পড়ে গেছিল, সেটা জানতে পারো না। আর রক্ষা নেই এখন পিশাচ, নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য প্রস্তুত হও। বলতে বলতে হীরাবাই রোষদীপ্ত নেত্রে সেই পাথরের পুতুলটা সামনে তুলে ধরে ধীরে ধীরে মানিকজির দিকে অগ্রসর হতে লাগলো। মানিকজিও সেই ভয়ঙ্করী মূর্তি দেখে সভয়ে ক্রমশ পিছনে হাঁটতে শুরু করলেন। আমি যেখানে দাঁড়িয়েছিলাম, ক্রমে মানিকজি সেখানে এসে পড়লেন।
এখন সুযোগ ত্যাগ করা উচিত নয় মনে করে আমি গুপ্তস্থান থেকে বেরিয়ে এসে পিছন দিক থেকে তাকে চেপে ধরলাম। পালাবার চেষ্টায় তিনি বল প্রয়োগ করতে শুরু করলেন। তার সেই চেষ্টা বৃথা হলো। মাটির ওপর লুটিয়ে পড়ে মানিকজি উচ্চ কণ্ঠে চিৎকার করে উঠলেন, মিথ্যে কথা, আমি এর কিছুই জানি না, এ এক ভয়ানক মিথ্যে কথা। আমিও গলা হাঁকিয়ে বলে উঠলাম, আগাগোড়া সত্যি, সমস্তটাই সত্যি। সত্য হলেও তোমার পক্ষে ভয়ানক। পাপিষ্ঠ, এখন আমি বেশ বুঝতে পারছি তুমি নিজেই স্ত্রী হন্তা। চুপ করো, চিৎকার করলেই মরবে। বলে পকেট থেকে পিস্তল বার করলাম। যখন আমি মানিকজিকে আক্রমণ করি সেই সময় তার বুক পকেট থেকে তার পকেট বুকখানা পড়ে গিয়েছিল এবং তার মধ্য থেকে কতগুলো কাগজপত্র মাটির ওপর ছড়িয়ে পড়েছিল। সেই সকল ছড়ানো কাগজগুলোর মধ্য থেকে হীরাবাই একখানা শুষ্ক রক্তের দাগ লাগা কাগজ তাড়াতাড়ি তুলে নিয়ে দেখতে দেখতে বলল, এই সেই চিঠি। পালনজি মিথ্যেবাদী নয়। মানিকজি স্ত্রীর নামে এই চিঠি লিখে পালনজিকে টাকা আনতে পাঠিয়েছিলেন। এই তো, এতে সেই 500 টাকার উল্লেখ আছে দেখছি। মানিকজি বুঝতে পারল চারিদিক থেকে সে অত্যন্ত কঠিনভাবে জড়িয়ে পড়েছে। অস্বীকার করে আর কোনো লাভ নেই। তখন সে ভগ্ন কণ্ঠে বলতে লাগলো, হায় 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 হায়, এত চেষ্টা, তো চেষ্টা সব ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ হীরা, হ্যাঁ, আমি আমি মিরিয়ামকে খুন করেছি। আমি তোমারই জন্য করেছি, শুধু শুধু তোমারই জন্যে। আমি স্ত্রী হন্তা। তোমায় ভালোবেসে আমার সব গেল। এখন আমিও মরতে বসেছি। আমার স্ত্রী আমার চক্ষুশূল ছিল। কেবল কেবল তার পৈতৃক সম্পত্তির লোভে আমি তাকে বিবাহ করেছিলাম। অর্থ লোভে জোর করে মুখে ভালোবাসা দেখাতাম। পালনজি 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 তোমার প্রেমাকাঙ্ক্ষী। মনে করেছিলাম এই এক তীরে 2 পাখি মারব। তা তো হলোই না। মানুষ গড়ে বিধাতা ভাঙে। মনের আশা মনেই থেকে গেল। পালনজি যখন টাকা চায় তখনই আমার মাথায় এই এক ঢিলে 2 পাখি মারার মতলবটা উপস্থিত হয়। আমি পালনজিকে ওই পত্রখানা লিখে দিয়ে ডাক্তার তরফজির বাড়িতে চলে যাই। সেখানেই 2-4 জনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে পুনরায় নিজের বাড়িতে চলে আসি। এসে আমার স্ত্রীর মুখে শুনলাম পালনজি তার কাছে টাকা নিয়েছে। আর যায় কোথায়? এমন সুযোগ কি ত্যাগ করা যায়? আমি দেরাজের ভিতর ঘরের জিনিসপত্র সমস্ত তছরূপ করলাম। দেরাজের ভিতরকার জিনিসগুলো তছরূপ করে রাখলাম, দেখলে যাতে সহজে লোকের মনে ধারণা হয় কেউ চুরির জন্য এই খুনটা করেছে। ঘরটা এমন ভাবে বিপর্যস্ত করে ফেললাম। ঘন্টা খানেকের মধ্যে সব কাজ শেষ করে পুনরায় ডাক্তার তরফজির বাড়িতে গিয়ে সন্ধ্যা সম্মেলনীতে যোগ দিলাম। তরফজিও আমার প্রতি কোনো সন্দেহ করতে পারলেন না। তিনি মনে করলেন সেইখানে তারই বাড়িতে হয়তো আমি কোথাও ছিলাম। আমি নিজের নির্দোষিতা সব প্রমাণ করবার জন্য বেশ আটঘাট বেঁধে রেখেছিলাম। কিন্তু এই পত্রখানা পকেটে না রাখলে তখনই যদি এটাকে পুড়িয়ে ফেলতাম, আর এই পাথরের পুতুলটা যদি আমার অজ্ঞাত সারে বুক পকেট থেকে না পড়ে যেত, তাহলে তাহলে আমাকে আর কেউ ধরতে পারতো না। অনায়াসে পালনজিকে ফাঁসির দড়িতে ঝোলাতাম। তোমার অতুল সৌন্দর্য উপভোগ করতে পারতাম। আমার সব শেষ হয়ে গেল হীরা। এই পাথরের নির্জীব পুতুলটা আমার সকল সাথে বাঁধ সাধলো হীরা। আমি হীরাবাইয়ের মুখের দিকে প্রশংসা সমান নেত্রে চেয়ে বললাম, তুমি যে উদ্দেশ্যে ফাঁদ পেতেছিলে তা সফল হয়েছে। এখন বলো দেখি, কিভাবে তুমি জানতে পারলে মানিকজি নিজেই তার স্ত্রীকে হত্যা করেছে? হীরাবাই বলল, আপনি যখন সেদিন আমার বাড়িতে আমার কাছে এই পাথরের পুতুলের কথাটা জানালেন, তখনই আমার মনে কেমন একটা খটকা লাগে। সেই জন্যেই আমি তখন আপনার কাছ থেকে এই পুতুলটা চেয়ে নিই। আপনার মুখ থেকে যা শুনলাম
তাতে আমি অনেকটা অনুমান করে নিতে পারলাম যে মানিকজি খুন রহস্যের মধ্যে কিছু না কিছুভাবে জড়িত আছেই। আপনি বলেছেন সে খুনের রাতে মানিকজি ডক্টর তোরাবজির বাড়িতে এসেছিলেন। আমি তাকে জানি। তারই চিকিৎসায় আমি একবার দুরারোগ্য কঠিন রোগ থেকে রক্ষা পাই। তিনি আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করেন। আমি সেই দিন বিকেলে তার সাথে দেখা করলাম, পাথরের পুতুলটা দেখালাম। তিনি দেখেই চিনতে পারলেন। বললেন সন্ধ্যা সম্মেলনের রাতে তারই একজন বন্ধু মানিকজিকে এই পাথরের পুতুলটা দিয়েছিলেন। আমি ডাক্তার মহাশয় সেই বন্ধুর ঠিকানা জেনে নিয়ে গিয়ে তার সাথে দেখা করলাম। তাকে জিজ্ঞাসা করায় তিনি বললেন মানিকজি তার কাছ থেকে এই পুতুলটা চেয়ে নিয়েছিলেন। আমার সন্দেহ ঘুচল। মানিকজিকে খুনি বলে বুঝতে পারলাম। তারপর মানিকজিকে এখানে আসার জন্য পত্র লিখলাম। তারপর যা ঘটেছে সবই আপনি জানেন। মানিকজি যে দোষী সেটার প্রকৃত প্রমাণ তারই হাতে লেখা এই পত্র। আর অপরাধী নিজের অপরাধ নিজের মুখেই এখন স্বীকার করছে। আপনি যা বলেছেন তা ঠিক। এই পাথরের পুতুলটা আমি না পেলে আমি কখনোই মানিকজিকে এত সহজে হত্যাকারী বলে প্রমাণ করে এত সহজে পালনজিকে মৃত্যুমুখ থেকে কিছুতেই রক্ষা করতে পারতাম না। আমি বললাম, তা ঠিক, কিন্তু দৈবের সহায়তা ছাড়া এত শীঘ্র কার্যোদ্ধার হতো না। যদি দৈবক্রমে খুন করার সময় এই পাথরের পুতুলটা মানিকজির অজ্ঞাতসারে পকেট থেকে পড়ে না যেত, তাহলে হয়তো উদর বোঝা বুধোর ঘাড়ে নিয়ে পালনজিকে ফাঁসি কাটে ঝুলতে হতো। আমার মতে 90% ক্ষেত্রেই এরূপ মোকদ্দমায় দৈবের সহায়তা পাওয়া গিয়ে থাকে। মানিকজি বলল, আমাকে আর কেন এভাবে ধরাশায়ী করে রেখে কষ্ট দিচ্ছেন? আমার গন্তব্যস্থানে আমাকে নিয়ে চলুন। শেষে আমি মানিকজিকে নিয়ে হাজতে পড়লাম। পালনজি মুক্তি পেল। বিচারে মানিকজির ফাঁসির দড়িতে ঝোলার সময় পাপের প্রায়শ্চিত্ত করল। হীরাবাই এখন সচরিত্র পালনজির পরিণীতা পত্নী। আর এই পাথরের পুতুল আমি সেই মোকদ্দমার স্মৃতিচিহ্ন স্বরূপ রেখে দিয়েছি। শেষ হলো আমাদের আজকের গল্প পাঁচকড়িদের লেখা ছদ্মবেশী। আজকের গল্পে ফামজির চরিত্রে ছিল অভিরু, হীরাবাইয়ের চরিত্রে ছিল সেবন্তী। এছাড়া আজকের গল্পে মানিকজি, পালনজি, দাদা ভাই এবং কথকের ভূমিকায় ছিলাম আমি, সৌম্যজিৎ। প্রতিবারের মতো আগামীবারও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।